সচিবালয়ে সাংবাদিক সহ বেসরকারি সব প্রবেশ পাস বাতিল। বার্তা সংস্থা এএফপি ও বিবিসিকে চ্যালেঞ্জ ছুড়লেন হাসনাত। কার্যালয় খোলা ১৪ দলের শরিকদের, তবে মাঠে ফেরায় অনিশ্চয়তা। উচ্চ আদালতে রাজনৈতিক সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ চান আইনজীবীরা। রেলের পাস প্রকল্পে ভারতের অর্থায়নে অনিশ্চয়তা, খোঁজা হচ্ছে বিকল্প। দেশের বাস্তব চিত্র প্রকাশে চলচ্চিত্র বানানোর ঘোষণা মোস্তফা সরোয়ার ফারুকীর। জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, নির্বাচনের তারিখ ঘোষণা। গ্লোব সকার অ্যাওয়ার্ড পুরস্কার ঘোষণা। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবালয়ে বেসরকারি সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে। এমনকি অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অধিকারও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি 15 আব্দুল গনি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সময় টেলিভিশনের 5 জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগকে অসত্য ও ষড়যন্ত্রমূলক বলেছেন তিনি। সেই সঙ্গে বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হাসনাত। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান হাসনাত। প্রকৃত ঘটনা এমন নয় দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে গত 17 ডিসেম্বর বিকাল 4টার সময় টিভির এমডি কার্যালয়ে নিয়ে যায়। এটা যে একটা চক্রান্ত ছিল তা আমার। আওয়ামী লীগের সঙ্গী হিসেবে 14 দলীয় জোটের শরিকরাও গভীর সংকটে রয়েছে। এই দলগুলোর এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আবার কবে রাজনীতির মাঠে নামতে পারবে, এই প্রশ্নের দলগুলোর নেতাকর্মীদের হতাশা বাড়ছে। শেখ হাসিনার শাসনের পতনের পর তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি। রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর গ্রেপ্তারের পর উল্টো শরিক দলের জন্য নেতারাও গ্রেপ্তার আতঙ্কে আছেন। তবে ঢাকায় ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট কেন্দ্র সহ 14 দলের শরিকদের প্রায় সবার দলীয় কার্যালয় খোলা আছে। নেতাকর্মীদের উপস্থিতি নগণ্য, শীর্ষ নেতাদের আনাগোনা নেই। মধ্যম সারির ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা কার্যালয়ে আসেন। 14 দলের শরিকগুলো সূত্র বলছে, আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের সব কিছুতে সমর্থন দেওয়ার কারণে 14 দলের শরিকারা স্বতন্ত্র অবস্থান পুরোপুরি হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ও কৌশল মেনে নিয়েই চলেছে তারা। এর পেছনে মন্ত্রী, সংসদ সদস্য হওয়া বা ক্ষমতা ভাগ পাওয়ার বিষয় ছিল অন্যতম। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো 14 দলের শরিকদেরও আওয়ামী লীগের সঙ্গে একই ব্র্যাকেটে ফেলে দিয়েছে। ফলে 14 দলের শরিকদেরও ভাগ্য আওয়ামী লীগের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে। সরাসরি লেনদেনের চেয়ে উচ্চ আদালতে অনিয়মের বেশি অভিযোগ রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। এজন্য শুধু সংস্কার নয়, দুর্নীতি দূর করতে আইনজীবীরা জোর দিচ্ছেন এই সিন্ডিকেট নির্মূলে। আদালতে কারো দলীয় পরিচয় গুরুত্ব না দেওয়ার দাবি তাদের। তবে আইন কর্মকর্তারা বলছেন, আগের সরকারের দুর্নীতির ধারা বন্ধে সময় আরও প্রয়োজন। সত্যিকারের স্বাধীন ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগ গড়তে আলাদা সচিবালয় ও বিচারপতি নিয়োগের স্বাধীন কমিশন গঠন সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিন্তু এর মাধ্যমে কি সহসায় উচ্চ আদালতের দুর্নীতি অনিয়ম দূর হবে? এই প্রশ্নের উত্তর বিগত দিনের অভিজ্ঞতা তুলে ধরে আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টে মূলত বড় অনিয়ম হয় রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। আদালতের আদেশ কিংবা রায়ে থাকে দলীয় আইনজীবী নেতাদের প্রভাব। তারা দক্ষ না হলেও বিচার প্রার্থীদের ভিড় কমে না। অনেক সময় বিচারকের সঙ্গে বিশেষ সাক্ষাতের লোভ দেখিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের ফি। আইনজীবীরা বলছেন, এই সিন্ডিকেট ভাঙতে দায়িত্ব নিতে হবে বিচারক, আইনজীবী সহ সকলকে। ভারতের সহায়তায় বাংলাদেশ রেলওয়ের 6 প্রকল্প বাস্তবায়নের ঋণ চুক্তি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে।
এরই মধ্যে শেষ হয়েছে শুধু খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি। সার্বিক অগ্রগতি মাত্রা 0.90%। খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি 4.70% এবং বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি 17.10%। ঢাকা থেকে টঙ্গী ডাবল লাইনের কাজ হয়েছে 37% এবং কুলাউড়া থেকে শাহবাজপুর রেলপথ প্রকল্পের কাজ হয়েছে 51%। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই 2 প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। এই অবস্থায় ঋণদাতা ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে অর্থায়নের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ঢাকা। কিন্তু প্রশ্ন, অনিশ্চয়তা কি কাটবে নাকি বিকল্প পথ খুঁজবে বাংলাদেশ? বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। ভারত যদি এই 2 প্রকল্পে অর্থায়ন না করে তাহলে সরকারের তহবিল থেকে টাকা দিয়ে কাজ শেষ করতে হবে, যেহেতু প্রকল্প দুটির কাজ মাঝপথে। শেখ হাসিনা সবাইকে পাশাপাশি কাজ করতে দেননি, সব খাতে বিভাজনের নীতি চালু রেখেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই দেশছাড়া অথবা গুম করেছেন। বিগত সময়ে দেশে কি ঘটেছে সেটির বাস্তব চিত্র প্রকাশে কয়েকটি চলচ্চিত্র বানাবো। শুক্রবার জাতীয় জাদুঘরে 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়া দেশের সংস্কৃতি থেকে কলকাতার আধিপত্য ভাঙতে হবে বলে মন্তব্য করেন তিনি। এবারের উৎসবে ফিলিস্তিনি পরিচালক তারিকের জু, যুক্তরাষ্ট্রের সাকিব আসরারের এলিস ওয়েলকাম ও বাংলাদেশি পরিচালক শক্তি বণিকের অন্তরীণ 3টি আলাদা ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। গতকালই তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনের অন্যতম অতিথি চিত্রশিল্পী ওয়াকিলুর বলেন, সংস্কৃতিতে যুক্ত ব্যক্তিদের রাজনীতি বিষয়ে সচেতন থাকা উচিত, সংস্কৃতিতে রাজনীতি প্রবেশ করানো উচিত নয়। জার্মানির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। এর ফলে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনের প্রস্তুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর আর কোনো বাধা থাকল না। গত বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতা বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপির সমন্বয়ে 3 দলের জোট সরকারের ভেঙে যাওয়ায়। তারপরে সংসদে আস্থা ভোটে শালজের হেরে যাওয়ার সবার কাছে বিষয়টি একদম পরিষ্কারই হয়ে যায়। আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি। আরেকটি বছর শেষের পথে। এরই মাঝে দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড 2024। ফিফা ব্যালন ডিওর বা দ্য বেস্টের মতো এই আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফিফা ব্যালন ডিওর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরওয়ার্ডারের পুরস্কারও উঠেছে তার হাতে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।